আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। বেশ কয়েকদিন পর আজকে তোমাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে এসেছি। সেটি হলো অপেক্ষক। প্রতীকী যুক্তিবিদ্যার একটি উল্লেখযোগ্য বিষয় অপেক্ষক, ইংরেজিতে যাকে বলে ফাংশন। তো শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আদম শফিউল্লাহ, প্রভাষক দর্শন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ। তো আশা করি ইতিপূর্বে আমার দুটি ক্লাস তোমরা শুনেছ বা দেখে থাকবে। এখনও অনেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই। যারা করো নাই তারা দ্রুত করে ফেলো এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশান চলে যাবে। তো যাই হোক, আমি আমার আজকের মূল ক্লাসে প্রবেশ করছি। তো আজকে যে জিনিসটি তোমাদের পড়াবো সেটি হচ্ছে অপেক্ষক, যার ইংরেজি হচ্ছে ফাংশন। আমরা গণিতে ফাংশন শব্দটা শুনেছি এবং আমরা যারা এসএসসি বা এইচএসসিতে গণিত পড়েছি তারা অবশ্যই ফাংশন সম্পর্কে কিছু ধারণা রয়েছে। কিন্তু যুক্তিবিদ্যায় ফাংশনের কি কাজ? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে। তো ফাংশন শব্দের এটি একটি ইংরেজি শব্দ যা বাংলা অর্থ হচ্ছে কাজ। কিন্তু গণিত এবং যুক্তিবিদ্যায় ফাংশনের আলাদা একটি বিশেষ অর্থ রয়েছে, যাকে আমরা অপেক্ষক বলে থাকি। অপেক্ষক বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যখন কোনো কিছু অন্য কোনো কিছুর জন্য অপেক্ষা করে। তাহলে অপেক্ষক হচ্ছে কি? যখন কোনো কিছু অন্য কিছুর জন্য কি করে? অপেক্ষা করে। অন্য কিছুর জন্য অপেক্ষা করে, তখন সেটিকে বলা হয় অপেক্ষক। বিষয়টি আরো সহজভাবে বলতে গেলে বলা যায়, যখন কোনো একটি বিষয়ের মূল্য বা মান অপর কোনো বিষয়ের মূল্য বা মানের উপর নির্ভর করে। অর্থাৎ অপেক্ষককে যদি আরো সহজ ভাষায় বলতে চাই তাহলে এটা বলতে পারি, যখন একটি বিষয়ের মূল্য বা মান অন্য একটি বিষয়ের মূল্য বা মানের উপর একটি বিষয়ের মূল্য বা মান অন্য একটি মূল্য বা মানের উপর নির্ভর করে, সেটাকে আমরা কি বলি? অপেক্ষক বলি। একটি উদাহরণ দিলে এই বিষয়টি বুঝতে অনেক সহজ হবে। তো উদাহরণটি হলো এরকম যে আমরা যদি এখানে লিখি জেড ইকুয়াল টু 5y+3, এই যে জেড ইকুয়াল টু 5y3, এখানে এই যে ওয়াই, এই ওয়াইটা হচ্ছে জেটের একটি অপেক্ষক। এই ওয়াইটা হচ্ছে জেটের একটি অপেক্ষক। কেন? কারণ এখানে জেটের এই টোটাল গাণিতিক মান কত হবে, গাণিতিক মূল্যটা কত হবে, তা নির্ভর করতেছে এই ওয়াইয়ের মানের উপর। জেটের গাণিতিক মূল্য কত হবে তা নির্ভর করতেছে এই ওয়াইয়ের মান বা মূল্যের উপর। যেমন এখানে যদি ওয়াইয়ের মান আমরা 3 ধরি, তাহলে আমরা জেটের গাণিতিক মানটা পেয়ে যাব। তাহলে আমরা 5, ওয়াইয়ের মান যদি ধরি 3,
তাহলে 3 পাশে 15 প্লাস 3 সমান 18। তাহলে এই যে এখানে মানটা 18 আসছে, এটা কিসের মান? এটা হচ্ছে জেটের মান। এবং এই মানটা আমরা কিভাবে পেয়েছি? ওয়াই এর মান বসিয়ে। তাহলে এখানে এই জেটের মানটা নির্ভর করে কিসের উপরে? ওয়াই এর মানের উপরে। তো এই যে এখানে ওয়াই, এই ওয়াইটা হচ্ছে জেটের একটি অপেক্ষক। আশা করি বিষয়টি বুঝতে সহজ হয়েছে। এখন আমরা দেখব এরকম আমরা যদি এখানে ওয়াই এর পরিবর্তে এখানে যে ওয়াই, এই ওয়াই এর পরিবর্তে যদি আমরা 4 বসাই তাহলে কি হবে? 4 × 5 = 20 প্লাস 3, সুতরাং 20 আর 3 23, সুতরাং জেটের মান হবে 23। অর্থাৎ আমরা এখানে ওয়াই এর মান যাই বসাই না কেন সবই হচ্ছে জেটের একটি অপেক্ষক। তাহলে অপেক্ষক কি বিষয়টি আমরা যদি আবার পরিষ্কারভাবে বলতে চাই, অপেক্ষক হচ্ছে যে একটি বিষয় বা মূল্যের মান অন্য একটি বিষয় বা মূল্যের মানের উপর নির্ভর করে, সেটাই হচ্ছে অপেক্ষক। তে আমাদের যুক্তিবিদ্যায় এই অপেক্ষক কি কাজে লাগবে, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা এইটা নিয়ে একটু আলোচনা করব। যুক্তিবিদ্যায় বচনে, বিশেষ করে যৌগিক বচনে এই অপেক্ষক শব্দটি ব্যবহার লক্ষ্য করা যায়। অর্থাৎ একটি যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে কিসের উপর? তার অঙ্গ বা উপাদান বচনের সত্য মূল্যের উপর। কি বলতে চাচ্ছি? যে একটি যৌগিক বচনের, যৌগিক বচন কোনটাকে বলে গত ক্লাসে আমরা বলে দিয়েছি। যৌগিক বচনের সত্য মূল্যটা নির্ভর করবে যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে তার অঙ্গ বচন বা উপাদান বচন, অঙ্গ বচন বা উপাদান বচনের সত্য মূল্যের উপর। কি বলছে? যে যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে তার অঙ্গ বচন বা উপাদান বচনের কিসের উপর? সত্য মূল্যের উপর। তাহলে এই যে এখানে অঙ্গ বচন এবং উপাদান বচন, এটি হচ্ছে অপেক্ষক। যে কোনো অঙ্গ বচন বা উপাদান বচনই হচ্ছে কি? ওই যৌগিক বচনের একটি অপেক্ষক। এই যৌগিক বচন আবার বিভিন্ন যৌক্তিক সংযোজক দ্বারা গঠিত হয়। কি দিয়ে গঠিত হয় যৌগিক বচন? বিভিন্ন ধরনের সংযোগিক বা যৌক্তিক সংযোজক দ্বারা। যৌক্তিক সংযোজক কোনগুলা? যেটা আমি গত পূর্বে কিছু লিখে দিয়েছি, যেমন এবং, অথবা, যদি, তবে, হয়, নয়, কিংবা, তবু, এই সমস্ত শব্দগুলো হচ্ছে যৌক্তিক সংযোজক। এবং এই যে বচনটির সত্যতা, সেটা নির্ভর করবে কিসের উপরে? তার অঙ্গ বচনের সত্যতার উপরে। যেমন আমি যদি এখন একটা উদাহরণ দেই, আমি এখানে লিখলাম রহিম ধনী কিংবা দরিদ্র। রহিম ধনী কিংবা দরিদ্র, এই যৌগিক বচন দুটি বিকল্প উপাদান বচনের, এই যে যৌগিক বচনটি এখানে দেখাচ্ছে, এই দুটি বিকল্প উপাদান বচনে, দুটি বিকল্প উপাদান বচন, এই একটা, এই একটা উপাদান বচনের যে কোনো একটি সত্য বললেই যে কোনো একটি সত্য হলেই বচনটি সত্য হবে। অর্থাৎ এই দুইটির, রহিম ধনী এবং
দরিদ্র, এই দুইটির যে কোনো একটি সত্য হলেই এই বচনটি সত্য বলে গণ্য হবে। হয় রহিম ধনী হবে, না হয় রহিম দরিদ্র হবে, দুইটার যে কোনো একটা সত্য বলে গণ্য হবে। আবার যদি বলি যে P.F. ট্রসন একজন যুক্তিবিদ ও দার্শনিক, উদাহরণটা আমরা লিখি, P.F. ট্রসন। P.F. ট্রসন একজন যুক্তিবিদ ও দার্শনিক। এই বচনের, এই যে বচনটি আমরা লিখছি যে P.F. ট্রসন একজন যুক্তিবিদ ও দার্শনিক, এইখানে যে বচনটি রয়েছে এই বচনটির সত্যতা নির্ভর করবে এর অঙ্গীভূত যে উভয় বচন, অর্থাৎ একজন যুক্তিবিদ ও দার্শনিক, এই যে ও দ্বারা যে দুটি জিনিস যুক্ত হয়েছে, একজন যুক্তিবিদ এবং একজন দার্শনিক, কি দিয়ে যুক্ত হয়েছে? ও দিয়ে যুক্ত হয়েছে। এই বচনটি সত্যতা নির্ভর করবে এই যুক্তিবিদ এবং দার্শনিক এই দুটি অঙ্গ বচনের সত্যতার উপরে। কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগেরটা ছিল কিংবা, অর্থাৎ বিকল্প, অর্থাৎ হয় রহিম ধনী হবে, না হয় দরিদ্র হবে, দুইটির যে কোনো একটি সত্য হলেই বচনটি মান সত্য হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে P.F. ট্রসন একজন যুক্তিবিদ ও একজন দার্শনিক, এখানে ও আছে। এই যুক্তির ক্ষেত্রে অবশ্যই দুটি অঙ্গ বচনের উভয়টি সত্য হতে হবে। এর যে কোনো একটি যদি সত্য হয় এবং অপরটি যদি মিথ্যা হয় তাহলে বচনটি সত্য হবে না। এক্ষেত্রে উভয় বচনটি কি হইতে হবে? সত্য হতে হবে, কারণ এখানে ও রয়েছে। কাজে দেখা গেল যে কোনো যৌক্তিক বচনের সত্যতা নির্ভর করে তার অঙ্গ বচনের সত্য মানের উপর, সত্যতার উপরে। বৈকল্পিক বচন হলে সেটি যে কোনো একটি বচন সত্য হলেও সত্য হবে। এখানে আমরা দেখছি যে দুইটা মিথ্যা হইলে অথবা দুটি সত্য হইলে সত্য হবে, আর দুটি মিথ্যা হইলে মিথ্যা হয়ে যাবে। আর এখানে যে কোনো একটি সত্য হলে সত্য হবে অথবা দুইটি সত্য হইলে সত্য হবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এই যে উভয় বচনটি সত্য হলেই কেবল যৌগিক বচনটি সত্য হবে, নতুবা নয়। কোনটার ক্ষেত্রে? এই যে এখানে বলছি যে একজন যুক্তিবিদ ও দার্শনিক, এই উভয়টি যদি সত্য হয় তাহলে সত্য হবে, আদারওয়াইজ এটা হবে না। এই জন্যই এই বচনগুলোকে বলা হয় সত্যাপেক্ষ বচন। সত্যাপেক্ষ বচন ব্যবহৃত হয় যে শব্দগুলো, যেমন অথবা, এবং, যদি, তবে, আরও কিছু রয়েছে যেগুলো আমি বিগত ক্লাসে বলে দিয়েছি। একটিমাত্র সত্যাপেক্ষ বচন যদি কোনো যুক্তিতে অবস্থান করে সেই যুক্তিকে বলা হয় সত্যাপেক্ষ যুক্তি। কি বলা হয়? সত্যাপেক্ষ যুক্তি। অর্থাৎ যে সকল যুক্তির মধ্যে কমপক্ষে একটি বচন সত্যাপেক্ষ বচন হিসেবে থাকে তাকে সত্যাপেক্ষ যুক্তি বলা হয়। এখানে আমরা কিছু উদাহরণ দেব, তাহলে বিষয়টা আরো বুঝতে সহজ হবে। যদি আমি লিখি, যদি তুমি আসো তবে আমি যাব, তবে আমি যাব। যদি তুমি আসো তবে আমি যাব। তুমি এসেছো সুতরাং আমি যাব। এই যে এখানে উদাহরণটি দেওয়া হয়েছে যে যদি তুমি আসো তবে আমি যাব, তুমি এসেছো সুতরাং আমি যাব। এখানে প্রথম যুক্তিটিতে সত্যাপেক্ষ বচন হলো এই যে এইটা, যদি তুমি আসো তবে আমি যাব, কারণ এখানে একটি কন্ডিশন রয়েছে, নির্ভরশীল শব্দ রয়েছে, যদি, তবে। তাহলে এই বচনটি হচ্ছে একটি সত্যাপেক্ষ বচন। আবার যদি বলি যে রহিম
স্নাতক কিংবা স্নাতকোত্তরে পড়ে। রহিম স্নাতক বা স্নাতকোত্তরে পড়ে। কি বলছে? রহিম স্নাতক বা স্নাতকোত্তরে পড়ে। তাহলে আমি যদি বলি যে রহিম স্নাতকে পড়ে না, তাহলে রহিম স্নাতকোত্তরে পড়ে। অর্থাৎ যদি রহিম স্নাতকে পড়ে তাহলে স্নাতকোত্তরে পড়ে না, যেহেতু এখানে কি আছে? বাস। রহিম স্নাতকে যদি পড়ে তাহলে অবশ্যই স্নাতকোত্তরে পড়ে না। আর রহিম যদি স্নাতকে না পড়ে তাহলে অবশ্যই স্নাতকোত্তরে পড়ে। অর্থাৎ এখানে এই বচনটি হচ্ছে একটি সত্যাপেক্ষ বচন, কারণ এখানে দুইটার যে কোনো একটা হলেই বচনটি সত্য হয়ে যাবে। ঠিক তারপরে যদি আরেকটা বলি যে রাসেল দার্শনিক, আবার যদি বলি ট্রসন দার্শনিক, তাহলে এই যে এখানে রাসেল এবং ট্রসন, রাসেল এবং ট্রসন, রাসেলও দার্শনিক, ট্রসনও দার্শনিক। কাজে আমরা এখানে বলতে পারি যে রাসেল এবং ট্রসন উভয়ই দার্শনিক। রাসেল এবং ট্রসন উভয় দার্শনিক। তাহলে এই যে এখানে এবং এই বাক্যটি হচ্ছে এখানে রাসেল এবং ট্রসন উভয় দার্শনিক, এখানে এই বচনটি হচ্ছে সত্যপক্ষ বচন। কারণ এখানে রাসেল এবং ট্রসন উভয়ই দার্শনিক, এখানে এবং রয়েছে। অর্থাৎ যে বচনে সত্যাপেক্ষ রয়েছে, অপেক্ষক রয়েছে, সেই বচনগুলোকেই মানে সেই বচনের সত্যপেক্ষ বচন বলা হবে, সেই বচনগুলোকেই সত্যাপেক্ষ বচন বলা হবে। তো আশা করি তোমরা অপেক্ষক জিনিসটি বুঝতে পেরেছ। অর্থাৎ সবশেষে আবার বলতে চাই, অপেক্ষক হচ্ছে কোনটা? যেটার বিষয়, কোনো বিষয়ের মূল্য বা মান অন্য একটি বিষয়ের মূল্য বা মানের উপর নির্ভর করে। আর যুক্তিবিদ্যায় অপেক্ষক হচ্ছে যে কোনো একটি যৌগিক বচন তখনই সত্য বচন হবে যখন তার অঙ্গবচন বা উপাদান বচনের সত্যতার বিভিন্ন মান বা মূল্য রয়েছে। অর্থাৎ যেটাকে আমরা যৌগিক সংযুক্তি বলে থাকি, বা যৌগিক সংযোজক বা যোজক বলা হয়। এই বিষয়গুলোকে যদি থাকে তাহলে এই বিষয়গুলোর সত্যমূল্যের উপর এই বচনের সত্যতা নির্ভর করবে। যেমন এবং থাকলে উভয়ই সত্য হইতে হবে, বিকল্প অথবা কিংবা থাকলে যে কোনো একটি সত্য হইতে হবে। যদি থাকে অর্থাৎ কোনো একটা শর্তের উপর যদি আরেকটি সত্য নির্ভর করে, সেটাকেও একটি সত্য বচন বলে গণ্য হবে। তো আশা করি আমরা অপেক্ষকগুলো বুঝতে পেরেছি। তো তারপরেও তোমরা বাসায় আরেকবার দেখে নেবে, আশা করি বিষয়টি বুঝতে সহজ হবে। এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মনে রাখবে, এবং পরীক্ষায় এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এটা যদি বুঝতে পারো তাহলে আমার বাকি জিনিসগুলো বুঝতে অনেক সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সকলকে মনোযোগ দিয়ে ক্লাসটি শোনার জন্য।